সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? ভালো আছো নিশ্চয়ই। আমিও ভালো আছি। আমি উত্তম কুমার ঢালি, প্রভাষক, চিত্রামূলা ডিগ্রি কলেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ তোমাদের সামনে আমার যে বিষয় নিয়ে আলোচনা থাকবে, তো আলোচনার প্রাক্কালে তোমাদের একটা বার্তা দিতে চাই। দেখছো আমাদের চারদিকে শীতের একটা আগমনী বার্তা চলে আসছে, আর এই শীতের আগমনী বার্তায় নানা প্রকার শীতবাহিত সমস্যায় আমরা পড়ে থাকি। নানা প্রকার সমস্যা আমাদের দেখা দেয়। আমরা সবাই এই ঠান্ডাজনিত সমস্যা থেকে দূরে থাকব। যে কাজগুলো করলে এই ধরনের সমস্যা আমাদের স্পর্শ করতে পারবে না, আমরা সেই কাজগুলো করব এবং আমাদের পড়াশোনা যাতে নির্বিঘ্নে চলতে পারে তার জন্য সবসময় সচেতন থাকবো। কেমন? তো এইবারে আমরা চলে যাই আমাদের আজকের আলোচ্য বিষয়। আমাদের আজকের আলোচ্য বিষয়, দুইটা বিষয় নিয়ে আমি আলোচনা করব। একটি হচ্ছে শ্রম কি, অন্যটি হচ্ছে বাংলাদেশের শ্রমিকেরা দক্ষ কম কেন। শ্রম শ্রম হচ্ছে মানুষের শারীরিক এবং মানসিক কর্ম প্রচেষ্টা। মানুষের শারীরিক এবং মানসিক কর্ম প্রচেষ্টাকে শ্রম বলা হয়। কিন্তু অর্থনীতিতে কিন্তু এইটুকুকেই শ্রম বলা হয় না। অর্থনীতির শ্রম বলতে যে কাজের সাথে অর্থ জড়িত, তার জন্য মানুষের যে শারীরিক এবং মানসিক প্রচেষ্টা, কর্ম প্রচেষ্টা জড়িত থাকে, তাই শ্রম বলা হয়। সুতরাং শ্রমের এই জায়গায় আমরা বলতে পারি যে মানুষের শারীরিক এবং মানসিক কর্মপ্রচেষ্টা যার পিছনে অর্থের সংশ্লিষ্টতা বিদ্যমান রয়েছে, কেবলমাত্র সেটাকেই আমরা শ্রম বলতে পারব। না হলে যে কাজের সঙ্গে, যে কর্মপ্রচেষ্টার সঙ্গে অর্থ জড়িত নয় বা অর্থ দ্বারা মূল্যায়ন করা যায় না, এমন কোনো কিছুকে আমরা শ্রম বলে অভিহিত করব না। সুতরাং শ্রম হতে গেলে অবশ্যই শারীরিক এবং মানসিক কর্মপ্রচেষ্টার সাথে অর্থনৈতিক সম্পর্ক, অর্থনৈতিক বিষয়টি ওতপ্রোতভাবে জড়িত থাকবে। তাহলে আজকে শ্রম থেকে আমরা যে বিষয়টি পাই সেটা হচ্ছে শ্রম হচ্ছে শারীরিক এবং মানসিক কর্মপ্রচেষ্টা। শ্রম কর্মীর সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জড়িত থাকে, আর শ্রমকে সর্বদা অর্থ দ্বারা পরিমাপ করা সম্ভব। শ্রমকে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করা যায় না, অর্থাৎ যেহেতু কর্মী বা শ্রমিকের সাথে শ্রম অ্যাটাচড। ওকে, তাহলে আমরা শ্রম সম্পর্কে জানলাম। এবার আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বাংলাদেশের শ্রমিকেরা দক্ষ কম কেন। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা সবাই জানি যে আমাদের কিছু বিষয় রয়েছে, যে বিষয়গুলো আমাদের দক্ষতাকে বাধাগ্রস্ত করে। জনবহুল দেশ হিসেবে বাংলাদেশকে আমরা জানি, জনসংখ্যাকে যদি আমরা জনসম্পদে রূপান্তর করতে পারি, তাহলে এই বাংলাদেশ খুব শীঘ্রই উন্নত বিশ্বের কাতারে চলে যেতে পারবে। কিন্তু আমাদের কিছু বাধা আছে, যে বাধাগুলোর জন্য আমরা আমাদের এই জনশক্তিতে রূপান্তরিত হতে পারছি না, আমাদের বিশাল জনসংখ্যাকে সম্পদে রূপদান দিতে পারতেছি না। তো আজ আমরা দেখে নেব যে কোন কোন বিষয়গুলো আমাদের এই বাধার কারণ, যে কারণে বাংলাদেশের শ্রমিকেরা আজকে কম দক্ষ। চলুন আমরা সেই বিষয়গুলো একটু চোখ দিয়ে নিই। প্রথমত, জলবায়ু। বাংলাদেশের শ্রমিকেরা দক্ষ কম হওয়ার পিছনে যে কারণটি অন্যতমভাবে আমরা বিবেচনা করি সেটি হচ্ছে জলবায়ু। বাংলাদেশ সাধারণত ষড়ঋতুর দেশ বলা হয়, কিন্তু আমাদের কি ষড়ঋতুর দেশ বাংলাদেশ? বাংলাদেশে এখন আমরা দুইটি ঋতুর প্রত্যক্ষ প্রভাব দেখতে পারি। একটা হচ্ছে শীত এবং অন্যটি গ্রীষ্ম। শীতের প্রকোপে সাধারণত আমরা জড়সড় হয়ে যাই এবং
আমরা সাধারণত একটু উষ্ণতা পাওয়ার জন্য, একটু গরম হওয়ার জন্য নিজেদের একটু রিল্যাক্স দিতে চাই। এর ফলে কি হয়, আমাদের যে সময়টা কাজে নিবৃত্ত হওয়ার সময়, এই সময়টাকে আমরা মিস করি। তাছাড়া এটা সরাসরি আমাদের শারীরিক গঠনের উপর প্রভাব ফেলে। দ্বিতীয়ত গ্রীষ্মকালটা আষাঢ় শ্রাবণ, এই সময়ে প্রচণ্ড বৃষ্টিপাত হয়। দেখা যাচ্ছে যে প্রচণ্ড বৃষ্টিপাতের দরুন আমাদের দক্ষতা কিন্তু আমরা সেইভাবে কাজে লাগাতে পারি না। আর এর ফলে কি হয়, আমাদের দেশ শারীরিক প্রভাব, এই দুইটা ঋতু, শীত এবং গ্রীষ্ম, এই দুইটা ঋতু আমাদের সরাসরি প্রভাব বিস্তার করে। এর ফলে কি হয়, আমরা আমাদের সঠিকভাবে দক্ষতাকে কাজে লাগাতে পারি না এবং এর ফলে আমরা দক্ষ হয়ে উঠতে পারি না। দ্বিতীয়ত, বাংলাদেশের শ্রমিকদের দক্ষতার অন্যতম একটি অভাব হচ্ছে প্রশিক্ষণের অভাব। আমরা জানি প্রশিক্ষণ হচ্ছে একটা মানুষকে শানিত করে। যে কোনো মানুষ যদি প্রশিক্ষণ গ্রহণ করতে পারে, যথাযথ প্রশিক্ষণ একটা মানুষকে যে কোনো কাজের জন্য যোগ্য, দক্ষ, উন্নত করে তোলে। কিন্তু আমরা কেবলমাত্র এই প্রশিক্ষণের অভাবে আমাদের শ্রমিকদেরকে দক্ষ এবং যোগ্য হিসেবে গড়ে তুলতে পারছি না। এটা কারণ কি, একজন শ্রমিককে তার নির্ধারিত কাজের জন্য একাধিকভাবে প্রশিক্ষণ প্রদান করতে হয়। এই প্রশিক্ষণের যথাযথ অভাব বিদ্যমান রয়েছে আমাদের দেশে। আমরা কিন্তু আমাদের প্রত্যেকটা কর্মরত বা কাজ করার জন্য আগ্রহী শ্রমিকদেরকে আমরা প্রশিক্ষণ দিতে পারছি না। আমাদের নানা প্রকার সমস্যা রয়েছে। সেটা আমাদের ইনফ্রাস্ট্রাকচারাল প্রবলেম হতে পারে, এটা হতে পারে ফিনান্সিয়াল প্রবলেম, স্ট্র্যাটেজিস প্রবলেম, কিছু হতে পারে, যার কারণে আমাদের প্রশিক্ষণগুলো আমাদের শ্রমিকদের দিতে পারছি না। এর ফলে শ্রমিকরা কী হচ্ছে, তাদের দক্ষতাকে বাড়াতে পারছে না। বাংলাদেশের শ্রমিকদের দক্ষতা হওয়ার পিছনে, দক্ষ শ্রমিক হিসেবে গড়ে তোলার পিছনে অন্যতম একটি বাধা হচ্ছে শিক্ষার অভাব। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো শিক্ষা হচ্ছে আলো। এই আলো যার ভিতরে নেই, সে কিন্তু অন্ধকারেই অবস্থান করে। তার চারপাশটা সব কিছু থাকা সত্ত্বেও সে এক অন্ধকারের ভিতরে দিনাতিপাত করে। আমাদের দেশে অধিকাংশই শ্রমিক শিক্ষিত নয়, আধুনিক শিক্ষায় শিক্ষিত নয়। প্রচলিত যে সামান্য শিক্ষাটুকু তারা পায়, তাও নানা কারণে একটা সময় ভুলে যেতে হয়। কারণ একজন মানুষকে যদি যথাযথ শিক্ষা না দেওয়া হয়, একটা নির্দিষ্ট স্তর পর্যন্ত যদি শিক্ষা না দেওয়া হয়, তাহলে তার ভিতরে যে আলো, তার ভিতরে জ্ঞানের যে বহিঃপ্রকাশ, এটা বের হয় না। আর এটা যখন আসে না, তখন সে তার কাজটাকে কিভাবে করলে সময় কম লাগবে, ব্যয় হ্রাস পাবে, তারপরে কাজের মানটাকে কী করে উন্নততর করা যাবে, এই সম্পর্কে সে আমাদের বুঝতে পারে না। এর ফলে শ্রমিকেরা পিছিয়ে পড়ে। আমরা উন্নত দেশের শ্রমিকদের থেকে পিছিয়ে পড়ি শুধুমাত্র এই একটি কারণে, কারণ আমাদের দেশের শ্রমিকেরা পর্যাপ্ত শিক্ষায় যেমন শিক্ষিত না, তেমনি আমাদের দেশে বেশিরভাগ শ্রমিকই অর্থনৈতিক দারিদ্রতার কারণে শিক্ষার আলো থেকে বঞ্চিত হয়। কারণ আমরা দেখতে পাই, অন্ন, বস্ত্র বা মৌলিক চাহিদার প্রয়োজনে ছোট্ট বয়স থেকেই পরিবারের দায়িত্ব বুঝে নিতে হয়। আর এই কাজটি করতে গিয়ে শিক্ষা প্রতিষ্ঠান হতে আমাদেরকে বিরত থাকতে হয়। সুতরাং এই শিক্ষার আলো পরবর্তী জীবনে আমাদের ভিতরে আর প্রবেশ করে না, সুযোগ হয়ে ওঠে না আমরা আধুনিক শিক্ষায় শিক্ষিত হওয়ার। তাই শিক্ষার অভাবে আমাদের দেশের শ্রমিকেরা দক্ষ হয়ে উঠতে পারে না। এরপরে আরেকটি কারণ আছে, সেটা হচ্ছে প্রযুক্তি জ্ঞানের অভাব। প্রিয় শিক্ষার্থী, বর্তমান সময় কিসের সহযোগে আমরা চলতেছি? বর্তমান সময়টা হচ্ছে
আধুনিক প্রযুক্তির নানা কারসাজির সমন্বয়ে আমাদের পথ চলা। আমরা কি পারছি আমাদের শ্রমিকদের আধুনিক প্রযুক্তি জ্ঞান দিতে, সেগুলোর ব্যবহার সম্পর্কে প্রশিক্ষণ দিতে? একদমই না। তো আমাদের শ্রমিকরা কি করে দক্ষ হয়ে উঠবে? আমরা জানি আধুনিক প্রযুক্তি আজ কম্পিউটারাইজ সিস্টেম সব জায়গায় অ্যাপ্লাই। আজ সব কারখানা, অফিস আদালত, ব্যবসা প্রতিষ্ঠান সব জায়গায় আজ আমরা ব্যবসা প্রতিষ্ঠানে ই কমার্স বলি, অনলাইন বলি, প্রসেসিং সিস্টেম বলি, মান নিয়ন্ত্রণ বলি, মান কন্ট্রোলিং বলি, ডিজাইন বলি, প্রতিযোগীদের ফেস করা বলি, কৌশল বলি, প্রত্যেকটা জায়গায় প্রযুক্তির ব্যবহার। সুতরাং এই প্রযুক্তির ব্যবহার যদি আমরা আমাদের শ্রমিকদের দিতে পারতাম, তাহলে দেখা যাচ্ছে আমাদের শ্রমিকরা অন্য দেশের শ্রমিকদের মতো স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারত এবং একই সমান্তরালে তাদের অবস্থান থাকত। কিন্তু আমরা এই যে আধুনিক যে প্রযুক্তি, আধুনিক সুযোগ সুবিধা আমাদের শ্রমিকদের আদে দিতে পারছি কি না? যেহেতু আমরা দিতে পারছি না, আর এর কারণেই আমাদের শ্রমিকেরা কর্মদক্ষতায় পিছায় থাকছে। প্রিয় শিক্ষার্থী, শুধু এই কারণগুলোই না, আরো কিছু কারণ আছে। আমরা জানি আমাদের দেশের শ্রমিকদের মজুরি ব্যবস্থা বা পারিশ্রমিক ব্যবস্থার অন্যতম কারণ হচ্ছে শ্রমিকদের দক্ষতায় বাধা সৃষ্টির কারণ। পারিশ্রমিকের ব্যবস্থা, আমাদের দেশের শ্রমিকদের যে মজুরি দেওয়া হয়, যে পারিশ্রমিক দেওয়া হয়, এটা নিতান্তই কম মজুরি দিলে মানুষের ভিতরে এক ধরনের পেশাগত অভাব দেখা যায়। কেন? এই কম মজুরি দ্বারা তার পরিবার পরিজন নিজের সবাই ব্যয়ভার বহন করার পরও যদি কিছু উদ্বৃত্ত না থাকে, তাহলে তার মানসিক যে জায়গাটা, মানসিক যে স্যাটিসফ্যাকশন, সন্তুষ্টি, এই জায়গাটা তৈরি হয় না। আর যখন এটা তৈরি হয় না, তখন কিন্তু একজন শ্রমিক সর্বদা চিন্তাশীল, দুশ্চিন্তাশীল হয়ে কাজে মগ্ন থাকে। আর আমরা জানি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যখন কোনো কর্মী বা কোনো শ্রমিক কাজ করে, তার থেকে কখনো সর্বোচ্চ কাজ আর করা যায় না। সুতরাং আমাদের দেশে এই মজুরি ব্যবস্থাকে পরিবর্তন করা প্রয়োজন, কারণ মজুরি ব্যবস্থাকে অবশ্যই উন্নততর করতে হবে, মজুরি ব্যবস্থাকে আধুনিক করতে হবে। শ্রমিকেরা কাজ করার পরেই তাদের মজুরি প্রদানের ব্যবস্থা করতে হবে, না হলে যথাসময়ে আমাদের শ্রমিকদের মজুরি দিতে হবে। আমরা জানি আমাদের গার্মেন্টস শিল্পগুলোর দিকে দেখলেই বুঝতে পারি, তারা মজুরির জন্য রাজপথে নেমে আন্দোলন করে, লক আউট করে। কেন? সামান্য কিছু মজুরি দেওয়া হয়, তাও যথাসময় দেওয়া হয় না, বোনাস দেওয়া হয় না। তো শ্রমিকরা কোথায়, কিসের কারণে কাজ করবে? তারা মোটিভেশন পায় না, একটা প্রতিষ্ঠান থেকে যথার্থ পারিশ্রমিক পায় না। তো এগুলো যদি নাই পায়, তাহলে তাদের কাছ থেকে আমরা কি করি? দক্ষ কাজ প্রত্যাশা করি। তোমাদের কাছে আমার প্রশ্ন, আমাদের দেশে শ্রমিকরা কেন দক্ষ নয়? এটা জানতে গেলে আরো কয়েকটি কারণ সম্পর্কে জানতে হবে। সেটা হচ্ছে চাকরির বা কর্মক্ষেত্রের অনিশ্চয়তা। এই যে কর্মক্ষেত্রের অনিশ্চয়তা, চাকরির অনিশ্চয়তা, আমাদের যারা শ্রমিক আছে তারা তাদের চাকরিকে নিশ্চিত হিসেবে দেখতে চায়, কিন্তু তারা কি সেই কাজটাকে নিশ্চিত চাকরি বা নিশ্চিত কর্মসংস্থান হিসেবে দেখতে পাচ্ছে না। কারণ আমাদের যে সকল কর্মক্ষেত্রগুলো আছে, সেখানে যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে বা মালিক পক্ষ আছে, তারা তাদের ইচ্ছা অনুযায়ী শ্রমিকদেরকে গ্রহণ করে এবং ছাঁটাই করে দেয়। তাদের ইচ্ছা অনিচ্ছার উপর তাদের চাকরির স্থায়িত্ব নির্ভর করে। এটা কি কোনো নিয়ম হলো? একজন শ্রমিক, তার পিছনে অগণিত কাহিনী জড়িত রয়েছে তার এই কর্মসংস্থানের সাথে। আমরা জানি মালিকের ইচ্ছা হলো শ্রমিককে ছাঁটাই করে দিল, ইচ্ছা হলো নতুন শ্রমিক নিয়ে এলো। এইটা কোনো পদ্ধতি হয়? বলো। আমাদের দেশের শ্রম ব্যবস্থা এমনই, আমাদের দেশের শ্রম ব্যবস্থা এমন
যেখানে শ্রমিকেরা নিশ্চিন্ত হয়ে কাজ করতে পারে না, যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। আমরাই তো প্রতিটা মুহূর্ত অনিশ্চয়তার মধ্যে যেতে হয় আমাদের। তো এই জায়গায় যখন আমরা নিশ্চয়তা দিতে পারি না, শ্রমিক কাজ করবে সম্পূর্ণ স্বাধীনভাবে, মনের উচ্ছ্বাসে, আনন্দে কাজ করবে, কিন্তু সেই জায়গাটি আমরা তৈরি করতে পারি না, কারণ আমাদের সেরকম পরিবেশ আমরা তাদের দিতে পারিনি। সুতরাং এই না দেওয়ার জন্য আজ তাদের কর্মের দক্ষতাটায় আমরা নিজেরই বাধাগ্রস্ত করে দিচ্ছি। শ্রমিকদের দক্ষতা হ্রাসের আরেকটি কাহিনী থাকবে পরাধীনতা। আমাদের দেশের শ্রমিকেরা তাদের সিদ্ধান্তে পরাধীনতা, কর্মক্ষেত্রে পরাধীনতার যে পরাধীনতার যে অভিশাপ, এটা বহন করেই চলে। আমি অভিশাপ বলছি কেন? পরাধীনতা কখনো আশীর্বাদ নয়, পরাধীনতা সবসময় একটা অভিশাপ। একজন শ্রমিক সেও হতে পারে একজন শ্রেষ্ঠ শ্রমিক, কারণ তার চিন্তা, তার মেধা যদি সে ব্যবহার করে তার প্রতিষ্ঠানকে সফলতার শীর্ষে নেওয়ার ক্ষমতা রাখে, সেক্ষেত্রেও সে কোনো কারণবশত এই যে সফলতার শীর্ষের যে দাবিদার, এটা থেকে বঞ্চিত হয়। কারণ আমাদের যে মালিক পক্ষ, কর্তৃপক্ষ আছে, তার এই শ্রেষ্ঠতার জায়গাটাকেও তারা কেড়ে নিতে সবসময় প্রচেষ্ট থাকে। সবসময় তারা চায় যে সব কৃতিত্ব যেন মালিকের উপর দিয়ে বর্তায়। এর ফলে শ্রমিকেরা তাদের ইচ্ছা অনিচ্ছাটা কখনোই সামনে প্রকাশ করতে পারে না, আর চাইলেও করে না। কেন? ওই যে এই পরাধীনতার জায়গাটা যদি না থাকতো, তাহলে কি হতো? শ্রমিকেরা তাদের নিজের মেধা, নিজের বুদ্ধি, কৌশলগুলো ব্যবহার করে আমাদের প্রত্যেকটা কর্মের জায়গাটাকে আরও বেশি সুন্দর, আরও বেশি উন্নততর করতে সচেষ্ট থাকতো, এবং প্রতিনিয়ত কর্মপ্রচেষ্টার দ্বারা সে হয়তো একজন বড় মাপের কর্মী, একজন বড় মাপের শ্রমিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারত। এটার অভাব রয়েছে আমাদের অভাব রয়েছে যথাযথ পৃষ্ঠপোষকতার অভাব। পৃষ্ঠপোষকতা, একজন শ্রমিক নিতান্ত সাধারণ মানুষ, তার না আছে পর্যাপ্ত অর্থ, না আছে স্বাধীনভাবে কাজ করার অধিকার, না আছে নিজের বিদ্যা বুদ্ধিকে ব্যবহার করে একটা স্বাতন্ত্র্য কোনো কিছু করা। সুতরাং এগুলো যখন থাকে না, তখন তার পিছন থেকে চালিত করার জন্য কাউকে ছাতার মতো অবস্থান নিয়ে থাকতে হয়। কিন্তু আমাদের দেশে যে শ্রমিকেরা রয়েছে, এইসব শ্রমিকদের শুধুমাত্র শ্রমিক হিসেবে দেখা হয়। যখন শ্রমিক হিসেবে দেখা হয়, সেক্ষেত্রে কি আমাদের শ্রমিকেরা পৃষ্ঠপোষকতার হীনয় নয়? যদি তাদেরকে পৃষ্ঠপোষকতা দান করা যেত, তাদের স্বীকৃতির মর্যাদা দেওয়া যেত, তাদের নতুন নতুন কর্মের জ্ঞান দেওয়া যেত, তাদেরকে উন্নত জীবনের প্রবেশ করার যদি আমরা সুযোগ দিতে পারতাম, তাহলে আমাদের দেশের শ্রমিকেরা হয়তো উন্নত দেশের শ্রমিকদের ন্যায় সমান তালে চলতে পারত। কিন্তু না, আমরা তো দিতে পারছি না তাদেরকে। আমাদের পৃষ্ঠপোষক ILO, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন আছে, তারা বলছে যে শ্রমিকদের পৃষ্ঠপোষক করতে হবে, কিন্তু আমরা কি পারছি আমাদের দেশের শ্রমিকদের পৃষ্ঠপোষক দিতে? আজকে রাজপথে শ্রমিকরা আন্দোলন করছে, মালিকের বিরুদ্ধে করছে, কখনো কখনো সরকারের বিরুদ্ধে করছে। কেন? একটা দেশের শ্রমিক কি রাজপথে আন্দোলন করার জন্য সে থাকবে কর্মক্ষেত্রে, মালিক থাকবে তার বস নয়, একজন কর্মক্ষেত্রের একজন গাইড, একজন দক্ষ ব্যক্তি থাকবে, একজন পৃষ্ঠপোষক হয়ে থাকবে।
যে শ্রমিকের প্রত্যেকটা চাওয়া পাওয়াকে মূল্যায়ন করবে, শ্রমিকদের ইচ্ছা অনিচ্ছা বুঝতে পারবে, শুধুমাত্র যন্ত্রের মতো যদি আমরা শ্রমিকদের ব্যবহার করি, তাহলে কি শ্রমিকরা তাদের দক্ষতার জায়গাটা তৈরি করতে পারবে? আমরা তো শ্রমিকদেরকে যন্ত্র মানবের মতো ব্যবহার করছি, তাদের ইচ্ছাগুলোকে আমরা মেরে ফেলছি। এর ফলে কি হচ্ছে, আমাদের শ্রমিকরা শুধু শ্রমিকই থেকে যাচ্ছে, তারা আধুনিক, দক্ষ, উন্নত, উর্বর শ্রমিকে পরিণত হচ্ছে না। এরপরে আর একটা জায়গায় শ্রমিকরা দক্ষতার যে জায়গায় আর কিছু বাধা আছে, তার একটি হচ্ছে আমাদের দেশের শ্রমিকদেরকে পেশাগত অভাব। এই পেশনা শ্রমিকদের কাজ করতে উদ্বুদ্ধ করে। আমরা জানি একজন দুর্বল মানুষকেও যদি পেশনা দান করা হয়, তাহলেও সে উঠে দাঁড়ানোর চেষ্টা করবে। আর একজন শ্রমিককে আর্থিক এবং অনার্থিক যথেষ্টভাবে প্রেষিত করি, তাহলে অবশ্যই শ্রমিকরা তাদের কাজটাকে নিজের কাজ মনে করে এবং এই কাজের পিছনে যদি পুরস্কার লাভের সুযোগ থাকে, তাহলে শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে কাজ করতে প্রয়াস চালাবে। কিন্তু আমাদের দেশের শ্রমিকদেরকে যথাযথ পুরস্কৃত করা, তাদের কাজের স্বীকৃতি দান, তাদের শ্রেষ্ঠত্ব, বার্ষিক সুযোগ সুবিধা, এগুলো আমরা দিতে পারছি না। সুতরাং আমাদের শ্রমিকদেরকেই আমরা অদক্ষ করে রাখছি। তাই তোমাদের প্রতি আমার একটাই আবেদন, আমাদের যারা ভবিষ্যতে একজন সেরা উদ্যোক্তা, সেরা প্রতিষ্ঠানের মালিক, বিজনেসম্যান হিসেবে যারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করব, তাদের প্রতি আমার একটাই আবেদন, তোমরা শ্রমিকদের শুধু শ্রমিক হিসেবে না দেখে, শ্রমিকদের তোমার কর্মস্থলের সহযোগী হিসেবে দেখে, তাদের ইচ্ছা অনিচ্ছা, যাদের চাওয়া পাওয়া, এগুলোকে মূল্যায়ন করে মানবিক দিকগুলো ভেবে আধুনিক সুযোগ সুবিধা, প্রযুক্তির ব্যবহার এবং প্রেষণা, এই জিনিসগুলো যেন শ্রমিকদের উপর যথার্থভাবে কার্যকর করা হয়, প্রদান করা হয়, তাহলে শ্রমিকরা কখনোই অদক্ষ হয়ে তোমার কাছে থাকবে না। তোমার শ্রমিক হবে দক্ষ, তোমার শ্রমিক হবে উন্নত, আর শ্রমিক উন্নত হলে দেশ উন্নত হবে। দেশের উৎপাদন ক্ষেত্রটা ভরপুর হয়ে উঠবে, দেশ থেকে বিদেশে বিস্তার লাভ করবে। শ্রমিকের এই কর্মদক্ষতা নিয়ে আসবে আমাদের দেশে শান্তি, আমাদের দেশের স্বপ্নের প্রতিটা ধাপের বাস্তবায়ন। সুতরাং প্রিয় শিক্ষার্থী, তোমাদের প্রতি আমাদের বিনীত আবেদন যে আমরা শ্রমিকদের যেন এভাবেই মূল্যায়ন করি। কেমন? ধন্যবাদ, সবাই ভালো থাকবে।